নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কি ডিসকাস করেছি, আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে সমবায়বতা, জৈব যৌগের যে সমবায়বতা সেই জিনিসটা কি, তার যে প্রাথমিক ধারণা সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আর সমবায়বতার একটা ভাগ সেটা হলো গঠনগত সমবায়বতা, তার সম্বন্ধে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ত্রিমাত্রিক সমবায়বতা। তাহলে ত্রিমাত্রিক সমবায়বতা জিনিসটা কি? ত্রিমাত্রিক সমবায়বতা জিনিসটা আর কিছুই নয়। ধরো তোমার কাছে কিছু জৈব যৌগ আছে যাদের কি আণবিক গঠন তার সঙ্গে সঙ্গে আণবিক যে সংকেত দুটোই একই, কিন্তু সেই যৌগের মধ্যে যে অণুগুলো আছে তাদের যে গঠন বিন্যাস, 3 ডাইমেনশনাল স্পেসে তাদের যে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক যে বিন্যাস, তার বিভিন্নতার জন্য আমরা যে সমস্ত আইসোমার বা সমবায়বী পেয়ে থাকি তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ত্রিমাত্রিক সমবায়বী বা স্টিরিও আইসোমার। আর যে ঘটনার জন্য আমরা এই রকমের আইসোমারগুলো পাচ্ছি সেই পুরো ঘটনাটাকে আমরা বলবো স্টিরিও আইসোমেরিজম বা ত্রিমাত্রিক সমবায়বতা। ঠিক আছে? তো এখানে কি হবে? গঠন সংকেত একই হবে, কিন্তু যে পরমাণুগুলো আছে যৌগের মধ্যে তাদের 3D ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দেশে যে তাদের যে বিন্যাস বা তাদের যে অবস্থান তার মধ্যে পার্থক্য থাকার জন্য আমরা বিভিন্ন রকম আইসোমার পেতে পারবো। তো সেই সমস্ত আইসোমারগুলোকে আমরা কি বলবো? স্টিরিও আইসোমার। আর যে ঘটনার জন্য আমরা এইরকম আইসোমারগুলো পেতে পারি সেটাকে আমরা কি বলবো? ত্রিমাত্রিক সমবায়বতা বা স্টিরিও আইসোমেরিজম। তো এই ছিল ত্রিমাত্রিক সমবায়বতা নিয়ে প্রাথমিক ধারণা বা সংজ্ঞা তোমরা বলতে পারো। এবার আমি কি করব? এর কিছু ভাগ আমি বলে দিতে চাই। ত্রিমাত্রিক সমবায়বতাকে আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে অপটিক্যাল বা আলোকীয়। এটা আমার একটা ভাগ চলে এলো, সরি। তো এটা আমার একটা ভাগ চলে এলো। 2 নম্বর কি হতে পারে? জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা জ্যামিতিক সমবায়বতা। আর একটা হচ্ছে কনফর্মেশন ঘটিত আইসোমার বা কনফর্মেশনাল যে আইসোমার, তো আইসোমেরিজম, তো সেইটা আমরা একটা ভাগ করে নিতে পারি। তো ত্রিমাত্রিক সমবায়বতাকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে আলোকীয় সমবায়বতা, একটা হচ্ছে জ্যামিতিক সমবায়বতা, আর একটা হচ্ছে কনফর্মেশন ঘটিত সমবায়বতা। এখন এই জ্যামিতিক সমবায়বতাটাকে আমরা আবার সিস ট্রান্স সমবায়বতা বলতে পারি। তো আমি এখানে 3 ভাগে ভাগ করে নিয়েছি, কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শুধু এই অপটিক্যাল আইসোমেরিজম নিয়ে কথা বলবো, আর তার সাথে সাথে কিছু টার্মিনোলজি যেগুলো জানা খুব জরুরি সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। কেন আমি শুধু এই পোর্শনটা আলোচনা করব? তার কারণ হচ্ছে এই যে সমবায়বতা বা আইসোমেরিজম যে জিনিসটা, এটা কেমিস্ট্রির খুবই একটা ফান্ডামেন্টাল জিনিস। তো আমি চাই যে এই বিষয়টার ওপর খুব ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করতে, যাতে করে কি হবে, পরবর্তীকালে তোমরা যখন এই সাবজেক্ট নিয়ে আরও পড়াশোনা করবে তখন এই জিনিসগুলো যদি তোমাদের কাছে কনসেপ্ট খুব ক্লিয়ার থাকে, তাহলে তোমাদের অন্যান্য এর যে অ্যাপ্লিকেশন, তো সেগুলো যখন তোমরা করবে তখন দেখতে পাবে যে খুব সহজেই তোমরা সেগুলোও করে ফেলতে পারছো। তারপর আমি কি বলতে চাইছি যে এই যে বেসিক জিনিসগুলো আছে এগুলোর ওপর তোমাদের যে জ্ঞান সেগুলো খুব একটা সাউন্ড নলেজ থাকা দরকার এগুলোর উপর। সেই জন্য আমি চাই যে এগুলো খুব ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করতে। তাই আমি চাই যে আজকে শুধু এই পোর্শনটা আলোচনা করব, কারণ আমি যদি এই 3টে পোর্শন আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যেটা আমি একেবারেই চাই না।
আমি চাই যে এই ভিডিওতে শুধু এই পোর্শনটা আলোচনা করবো এবং ডিটেলসে আলোচনা করব যতটা সময় দেওয়া যায়। আর তিনটে একসাথে আলোচনা করতে গেলে ভিডিওটা লেন্দি হবে, তার সাথে সাথে আমি হয়তো কোনোটাতেই সেভাবে ফোকাস করতে পারবো না, তো সেটা আমি কোনোভাবেই চাই না। তো সেই জন্য আমি শুধু আলোকীয় সমবায়বতাটা এই ভিডিওতে আলোচনা করতে চাই। বাকি যে দুটো পোর্শন আছে সেগুলো আমি আরেকটা ভিডিও করে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তো আলোকীয় সমবায়বতা, এটা আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো তাহলে আলোকীয় সমবায়বতা কি? তো ধরে নাও তোমার কাছে দুটো যৌগ আছে, তাদের মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে আমরা তাদেরকে পরস্পরের আলোকীয় সমবায়বী বলতে পারবো। আর যে ঘটনার জন্য আমরা এই আলোকীয় সমবায়বীগুলো পাবো সেগুলোকে বলা হবে কি, সেই ঘটনাটাকে বলা হবে আলোকীয় সমবায়বতা। এখন তাহলে দুটো যে যৌগ বলছি, ধরে নাও তোমার কাছে এ বি দুটো যৌগ আছে। এখন এই দুটো যৌগকে পরস্পরের অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায়বী বলতে পারবো কখন, যখন এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে। তাহলে এ বি দুজনকে আমি অপটিক্যাল আইসোমার বলতে পারবো কখন, প্রথম শর্ত কি হতে হবে, তাদের মধ্যে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধ থাকতে হবে। সেকেন্ড যে শর্ত বা সেকেন্ড যে প্রপার্টিটা থাকতে হবে এই দুজনের মধ্যে, সেটা হচ্ছে আমি যদি এ যৌগটাকে নিই, সেই যৌগটাকে নিয়ে যদি আমি বি এর ওপর, এটাকে আমি ধরে নাও যে আমি তুলে নিয়ে গিয়ে এর ওপর চাপিয়ে দিলাম। তো এখন চাপানোর পর যদি দেখি যে এই দুটো যৌগ একই, তার মানে কি, যদি আমি আর একটু সহজ করে তোমাদের বলার চেষ্টা করি, প্রথমে আমি সম্বন্ধটা লিখে নিই, তাহলে পরে একটা বোঝাতে সুবিধা হবে। আমি এখানে কি বলতে চাই, সেকেন্ড শর্ত যেটা হবে, তারা পরস্পরের উপরিপাতযোগ্য হবে না, বা তারা কি হবে, পরস্পরের নন সুপার ইম্পোজেবল। তাহলে এই দুটো শর্ত তোমাকে থাকতে হবে, যেখানে হচ্ছে একটা হচ্ছে তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে, আর তারা উপরিপাতযোগ্য হবে না বা নন সুপার ইম্পোজেবল হবে না। তাহলে প্রথম এই সম্বন্ধের সবার কাছে ক্লিয়ার যে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধ কি হতে হবে, মানে একটা আমি দুটো যৌগ আছে আমার কাছে এ বি, তো একটা যেটা নেবো তার যেটা দর্পণ প্রতিবিম্ব আসবে সেটা হবে তার আরেকটা আইসোমার। তো আমি যদি এই দুটো শর্ত এবার ব্যাখ্যা করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে যে অপটিক্যাল আইসোমার জিনিসটা কি। তো ধরে নাও আমি এখানে একটা এ নিয়ে নিয়েছি, এটা আমি এখন ধরে নিচ্ছি আমার একটা জৈব যৌগ। এবার দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধটা স্যাটিসফাই করতে হবে, আমি এখানে একটা দর্পণ এঁকে নিলাম, তো এর দর্পণ প্রতিবিম্ব কি হবে, এ। এখন আমি কি করব, এই এটাকে তুলে নিয়ে এর উপরে বসাবো। তাহলে যদি আমি বসাই তাহলে আমি কীরকম ভাবতে পারি জিনিসটা, যদি এইভাবে আমি আঁকি দুটো একে, তাহলে দেখতে পাচ্ছ
যে এই এটাকে তুলে নিয়ে আমি যদি এর উপর চাপিয়ে দিই তাহলে দেখে মনে হচ্ছে যেন আমি একখানে দেখতে পাচ্ছি। তার মানে কি প্রতিটা যে অংশ আছে দুটো এর তারা একে অপরের উপর রাখার ফলে আমি তাদেরকে আর পার্থক্য করতে পারছি না। যখন আমি তাদের মধ্যে আর পার্থক্য করতে পারছি না তার মানে কি তারা উপরিপাত যোগ্য। একে অপরের উপর চাপিয়ে দেওয়ার পর তারা সুপার ইম্পসিবল হয়ে গেছে বা উপরিপাত যোগ্য হয়ে গেছে। তখন আমি আলাদা করে তাদেরকে আর চিহ্নিত করতে পারছি না। তাহলে যখন উপরিপাত যোগ্য হয়ে যাচ্ছে তখন আমরা তাকে কি অপটিক্যাল আইসোমার বলতে পারবো। তাহলে এই যে দুটো আমার যৌগ, এই দুটো এ যদি আমার দুটো যৌগ হয় তাহলে এরা পরস্পরের কি অপটিক্যাল আইসোমার নয়। এবার যদি আমি আরেকটা উদাহরণ নিয়ে নিই, আমি যদি একটা পি নিয়ে নিলাম, এবার দর্পণ এঁকে নিলাম, তাহলে দর্পণ প্রতিবিম্ব হবে এটা। এখন এটা 1 আর 2 যদি নাম দিই, এদের মধ্যে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধ রয়েছে। তাহলে এই দুটো যদি আমি জৈব যৌগ কল্পনা করে নিই, এই দুটো পিকে, তাহলে তারা কি অপটিক্যাল আইসোমার হবে? তাহলে প্রথম শর্তটা আমার স্যাটিসফাই করছে। এবার আমাকে দেখতে হবে সেকেন্ড শর্তটা, তারা উপরিপাতযোগ্য হবে কিনা। এখন আমি এই পিটাকে তুলে নিয়ে যদি এর ঘাড়ে চাপাই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে হবে এরকম। তাহলে দেখো, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে দুটো পিকে আমি আলাদা করে দেখতে পাচ্ছি এখানে। তার মানে কি যে এই পি এর যে অংশগুলো আছে প্রতিটা অংশ এর উপর চাপিয়ে দেওয়ার ফলে তারা একে অপরের সঙ্গে ম্যাচ করছে না। তাহলে কি আমি দূর থেকে তাকালে আমি দেখতে পাচ্ছি যে দুটো পি আমার আলাদা রয়েছে, যেটা এর ক্ষেত্রে ছিল না। তো এর ক্ষেত্রে যখন এরা একে অপরের সঙ্গে ম্যাচ করছে না তখন আমরা তাদেরকে কি বলতে পারবো? এরা উপরিপাতযোগ্য নয়। মানে একে অপরে চাপিয়ে দেওয়ার পর আমি দূর থেকে দেখলে মনে হচ্ছে না যে এটা একটাই পি। এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার যে দুটো আইসোমার যদি আমি দুটোকে ভেবে নিই তারা বর্তমান রয়েছে। তাহলে এটা কি হবে? এক্ষেত্রে আমি বলতে পারবো যে দুটো আমি এই পি আর এটাকে এঁকে নিয়েছি তারা কি হবে? পরস্পরের অপটিক্যাল আইসোমার। তো তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এই দুটো শর্ত স্যাটিসফাই করে আমরা বলতে পারবো যে কোনটা অপটিক্যাল আইসোমার আর কোনটা অপটিক্যাল আইসোমার নয়। আর যে ঘটনার জন্য আমরা এই অপটিক্যাল আইসোমারগুলো পাচ্ছি সেটাকেই বলা হয় অপটিক্যাল আইসোমেরিজম বা আলোকীয় সমবায়বতা। তো এবার আমি চলে যাব কিছু টার্মিনোলজিতে যেগুলো জানা খুব দরকার। তাহলে এখানে আমি কি বললাম যে এ বি যদি দুটো আমি জৈব যৌগ নিয়ে নিই তাহলে তারা অপটিক্যাল আইসোমার তখন হবে যখন তারা দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে আর তারা যখন সুপার ইম্পসিবল হবে না নিজেদের, তখন আমরা তাদেরকে অপটিক্যাল আইসোমার বলতে পারবো। এবার কোন যৌগগুলোকে আমরা বলতে পারবো যে তারা অপটিক্যাল আইসোমার বা অপটিক্যাল আইসোমেরিজম বা আলোকের সমবায়বতা দেখাবে কি দেখাবে না, আমরা কিভাবে জানতে পারবো? তার জন্য আমাদের একটা টার্মিনোলজি জানতে হবে, বা যেটা জানতে হবে সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্রেট বা কম্পাউন্ড। বাকি আলোক সক্রিয় সক্রিয় যৌগ, এই টার্মিনোলজিটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এখন যে সমস্ত যৌগ আলোক সক্রিয় যৌগ হবে তারাই কি এই আলোকীয় সমবায়বতাটা দেখাবে। এখন যদি কোনো যৌগ আলোক সক্রিয় না হয় তাহলে তার ক্ষেত্রে আমরা ওই অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায় পাবো না। তো তার ক্ষেত্রে আমরা এই অপটিক্যাল আইসোমেরিজমটা দেখতে পাবো না। তো অপটিক্যাল আইসোমেরিজম দেখাতে গেলে আমাদের কি কম্পাউন্ডটাকে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। তো সেটাই কি অপটিক্যালি অ্যাক্টিভ জিনিসটা কি, কম্পাউন্ডটা কিভাবে আমরা তাকে ডিফাইন করতে পারবো সেটা নিয়ে আমি আলোচনা করব। তো সেখানে যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা বলে নিতে চাই। এখানে আমি পি আর এই যে পি দুটো আমি
আইসোমার ধরে নিয়েছিলাম, যারা অপটিক্যাল আইসোমার, তো এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার। তো আমি আর অপটিক্যাল আইসোমার বলবো না, আমি এবার এনানসিওমার বলেই এই অপটিক্যাল আইসোমারগুলোকে উল্লেখ করব। তো এটা জেনে রাখো যে এই দুটো যে যৌগ যেগুলো তারা পরস্পরের অপটিক্যাল আইসোমার, তাদেরকে আমরা কি বলবো, এনানসিওমার। তো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কারা হবে, তো এখানে একটা জিনিস সেটা জানতে হবে, সেটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। প্লেন পোলারাইজড লাইট জিনিসটা কি, সেটা আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এর বাংলা যেটা আছে তোমরা বই থেকে দেখে নিতে পারো, ইংরেজি টার্মটা দেওয়া আছে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। প্লেন পোলারাইজড লাইট, এটা তোমাদেরকে জানতে হবে। তো আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে কি হবে, এই আলোক সক্রিয় যৌগগুলো কি করে, যখন একটা কোনো প্লেন পোলারাইজড লাইটকে আমরা সেই আলোক সক্রিয় যৌগের যে সলিউশন বা যদি লিকুইড স্টেটে যদি হয় সেই যৌগটা, তার মধ্যে দিয়ে যদি আমরা পাঠাই, তাহলে কি দেখব যে এই যে প্লেন পোলারাইজড লাইটটা সেটা কিছু একটা অ্যাঙ্গেলে রোটেট করবে। সেই যে প্লেনটা, যে প্লেনে এই প্লেন পোলারাইজড লাইটটা সেই যে সলিউশন বা লিকুইড স্টেটে যে যৌগটা আছে বললাম আলোক সক্রিয় যৌগ, সেখানে প্রবেশ করার আগে যে প্লেন বরাবর যাচ্ছিল, আমরা দেখব কি এই আলোক সক্রিয় যৌগের সলিউশনের পর সেখান থেকে বেরোনোর পর যে প্লেন আমরা পাবো প্লেন পোলারাইজড লাইটে, সেটা দেখবো আগেরটার সঙ্গে মিল নেই, সেটা কিছু একটা অ্যাঙ্গেলে সেটা রোটেট করে গেছে। তো সেই যে সমস্ত যৌগ সেই ধর্মটা দেখাতে পারবে যে প্লেন পোলারাইজড লাইটকে কোনো একটা অ্যাঙ্গেলে রোটেট করে দিতে পারবে, সেটা ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে, সেই সমস্ত যৌগগুলোকে আমরা কি বলবো, আলোক সক্রিয় যৌগ। আর যারা এই প্লেন পোলারাইজড লাইটকে কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে পারবে না, তাদেরকে আমরা কি বলবো, আলোক নিষ্ক্রিয় যৌগ। তাহলে আমি যদি একটা রিপ্রেজেন্টেশন এখানে দেখাই, তো তাহলে বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। তো ধরে নাও আমার এখানে একটা আলোক উৎস আছে, এখানে আমি আলোক উৎসের জন্য নিয়ে নিলাম কি, এখানে একটা সোডিয়াম ল্যাম্প নিয়ে নিয়েছি। এদিকে আমার এই বরাবর আমি কি হচ্ছে, আলোটা যাচ্ছে, আলোকের অভিমুখ আমার এইদিকে। তো এই আলোর ক্ষেত্রে যে ওয়েভগুলো আছে সেগুলো কি করবে, ভাইব্রেট করবে। সেই ভাইব্রেশনটা কোন দিকে হবে, আলোকের যে অভিমুখ তার সঙ্গে পারপেন্ডিকুলার 360 ডিগ্রি যে কোনো প্লেনে এই ওয়েভগুলো ভাইব্রেশন হতে থাকবে। এখন আমরা এটাকে যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কি হবে, এটা একটা পোলারাইজারের কাজ করবে। এখানে কি দেখতে হচ্ছে যে ভাইব্রেশনগুলো যেটা হচ্ছে সেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো প্লেনে ভাইব্রেশন হচ্ছে আলোর যে ওয়েভগুলো। কিন্তু যখন আমি পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠাবো, সেটা কি হবে, সেটা শুধু এমন এই আলোক রশ্মিটাকে বেরোবে পোলারাইজারের পর, সেখানে কি হবে, শুধুমাত্র একটা প্লেনেই ভাইব্রেশনটা হবে। তাহলে তখন কি হয়ে যাবে, এটা প্লেন পোলারাইজড হয়ে যাবে, কারণ এটা শুধুমাত্র একটা প্লেনেই এই ভাইব্রেশনটা হচ্ছে, যেটা কিন্তু এখানে ছিল না। এখানে সব প্লেনেই ভাইব্রেশনটা হচ্ছিল, কিন্তু এই পোলারাইজারের জন্য শুধুমাত্র একটা প্লেনেই এই ভাইব্রেশনটা হতে থাকবে। এবার এই প্লেন পোলারাইজড লাইটটাকে যখন আমি সলিউশনের মধ্যে দিয়ে পাঠাবো, ধরে নাও এখানে কিছু নেই বা কিছু নেই বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয় একটা যৌগ আছে, তাহলে কি হবে, এই যে প্লেন পোলারাইজড লাইট এটা এই বরাবর ভাইব্রেট করছে, তাহলে এই সলিউশনের পরেও আমরা দেখব সেটা একই প্লেন বরাবর ভাইব্রেট করছে। তাহলে কি কিছু যখন না থাকবে বা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয় যৌগের উপস্থিতিতে এই প্লেন পোলারাইজড লাইটটা যে প্লেন বরাবর ভাইব্রেট করছে
সেটার কোনো চেঞ্জ হবে না। তার মানে কি এটা প্লেন পোলারাইজড লাইটকে কোনোভাবেই ডান দিকে বা বাঁ দিকে কোনো দিকেই রোটেট করাতে পারছে না। কিন্তু যদি এখানে আমি একটা অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ নিয়ে নিই, তখন আমরা কি দেখব যে সলিউশনের আগে প্লেন পোলারাইজড লাইটটা এই প্লেন বরাবর ভাইব্রেট করছিল। আমরা দেখব কি এটা যদি আমি আলফা অ্যাঙ্গেল ধরে নিই, তো আলফা অ্যাঙ্গেলে এটা রোটেট করে গেছে প্লেন পোলারাইজড লাইটটা। সেটা ডান দিকেও হতে পারে, বাঁ দিকেও হতে পারে, কিন্তু এটা রোটেট করে যাবে। তো যে যৌগের উপস্থিতিতে এই প্লেন পোলারাইজড লাইটটা এইভাবে রোটেট করে যাবে, পূর্বের যে প্লেন ছিল সেখান থেকে অন্য একটা প্লেনে এটা রোটেট করে যাবে। যদি আমি অ্যাঙ্গেলটা ধরে নিই আলফা, তো যে সমস্ত যৌগের ক্ষেত্রে এই প্লেন পোলারাইজড লাইটটা রোটেট করে যাবে, তো সেই সমস্ত যৌগকে আমরা কি বলবো? আলোক সক্রিয় যৌগ। আর যে সমস্ত যৌগের ক্ষেত্রে এটা যে প্লেনটা একই থাকবে, সেই সমস্ত যৌগকে আমরা কি বলবো? আলোক নিষ্ক্রিয় যৌগ। তো এই ছিল আলোক সক্রিয় যৌগ, আলোক নিষ্ক্রিয় যৌগ কি। আর অপটিক্যাল অ্যাক্টিভিটি শো আইসোমারিজম শো করার জন্য তাহলে কি আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস চাই। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড আমরা অপটিক্যাল আইসোমারিজম শো করবে না। তো আলোক সক্রিয় আলোক নিষ্ক্রিয় ব্যাপারটা আমরা জানলাম যে কোন ধরনের যৌগকে আমরা আলোক সক্রিয় বলতে পারবো, কোন ধরনের যৌগকে আমরা আলোক নিষ্ক্রিয় বলতে পারবো। এবার আমি কি বললাম? তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় যৌগ কি করতে পারে? প্লেন পোলারাইজড লাইটকে অথবা হয় ডান দিকে বা বাঁ দিকে রোটেট করাতে পারে। এখন যদি কোনো একটা যৌগ প্লেন পোলারাইজড লাইটকে ডান দিকে রোটেট করায়, যদি রোটেট করায় ডান দিকে, তখন সেটাকে বলা হবে ডেক্সট্রো রোটেটরি। আর যদি বাম দিকে যদি প্লেন পোলারাইজড লাইটটাই কোনো অপটিক্যাল অ্যাক্টিভ যৌগ বাম দিকে রোটেট করায়, তখন সেটাকে কি বলবো? লিফো রোটেটরি। এখন ডেক্সট্রো রোটারি যৌগকে আমরা সাধারণত ডি বা প্লাস সাইন দিয়ে প্রকাশ করি। মানে যে কম্পাউন্ডের নাম লিখবো তার আগে আমরা ডি বা প্লাস চিহ্ন দিতে পারি। আর যারা লিভো রোটারি দেখাবে, ধর্ম দেখাবে, তাদের আমরা আগে এল বা মাইনাস সাইন লিখতে পারি। এখন আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি পি যদি আবার নিই, এটা দুটো অপটিক্যাল আইসোমার আমরা দেখিয়েছি, যদি ধরে নিই, তাহলে এ আমি যদি ধরে নিই যে প্লাস আলফা অ্যাঙ্গেলে প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করাচ্ছে, তাহলে এই আইসোমারটা বা এই এনানসিওমারটা সমপরিমাণ অ্যাঙ্গেলে প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করাবে। কিন্তু এই সাইনটার মানে কি? এটা যদি ডান দিকে ধরে নিই প্লাসটা, তাহলে মাইনাস মানে হচ্ছে বাঁ দিকে। মানে দুটো যে এনানসিওমার আছে তারা রোটেশনের অ্যাঙ্গেলটা সেম হবে, সমপরিমাণ রোটেশন হবে, কিন্তু তাদের অভিমুখটা হবে আলাদা। একটা যদি ডান দিকে ঘোরায়, অন্যটা কি করবে? বাঁ দিকে ঘোরাবে। তো এটা জেনে রাখা দরকার। এই কনসেপ্টের উপর ভিত্তি করেই যদি আমরা ধরে নিই যে কোনো একটা মিশ্রণে 50% এ এনানসিওমার আছে আর 50% বি এনানসিওমারটা রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে কি ওভারঅল সলিউশনটা কি হবে? ওভারঅল সলিউশনটা তখন কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এ বি এরা নিজেরা অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয়, কিন্তু তাদেরকে যখন 50-50% আমরা মিক্সচার করে দেবো, তখন তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ 50% যদি প্লাস এই যে আলফা অ্যাঙ্গেলে যদি রোটেট করায় প্লেন পোলারাইজড লাইটকে, তাহলে এই যে 50% বি এনানসিওমার আছে, সে কি করবে? সেও তাহলে মাইনাস আলফা অ্যাঙ্গেলে প্লেন পোলারাইজড লাইটটাকে উল্টো দিকে রোটেট করাবে।
এখন যদি যৌগে যদি মিশ্রণে যদি তাদের পরিমাণ সেম হয় তাহলে এ প্লাস আলফা ঘোরাচ্ছে আর এ কি মাইনাস আলফা ঘোরাচ্ছে, তাহলে দুটোকে যদি আমি সামেশন করে দিই তাহলে কি হবে আমার 0 ডিগ্রি। তাহলে কি মনে হবে যে প্লেন পোলারাইজ লাইটটা কোনো রোটেশনই হচ্ছে না। ওভারঅল সলিউশনটার ক্ষেত্রে আমরা দেখব যে সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয়। তাহলে সেই সলিউশনটাকে আমরা কি বলি, সেই সলিউশনটাকে আমরা বলি রেসিমিক মিক্সচার বা রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, তো এই গেল আলোক সক্রিয় আলোক নিষ্ক্রিয় যৌগ কাদেরকে বলবো এবং তার কিছু প্রপার্টিজ আমি দেখালাম। এবার আমি চলে আসি যে এই যে আলোক সক্রিয় বা আলোক নিষ্ক্রিয় যৌগ, এগুলো আমরা কি কি একটা যৌগ যখন দেখবো তখন সেই জৈব যৌগের কি কি ধর্ম দেখে আমরা বলতে পারবো যে সেই যৌগটা আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়। তো তার জন্য আমাদেরকে যেটা জানতে হবে, যে টার্মিনোলজিটা, সেটা হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক এটা জানতে হবে। প্রতিসম অণু বা যৌগ যদি আমি লিখি অণু বা যৌগ, বইয়ে তোমরা দেখবে প্রতিসম অণু লেখা থাকতে পারে, প্রতিসম আর একটা কি অপ্রতিসম, এটার ইংরেজিটা কি অ্যাসিমেট্রিক। তাহলে কি আমাদেরকে জানতে হবে প্রতিসম যৌগ কি অপ্রতিসম যৌগ কি। তাহলে এগুলো আমরা জানলে, এগুলো আমি কেন বলছি, এগুলো জানতে পারলে আমরা একটা যৌগ দেখে আমরা বলতে পারবো যে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি ইনঅ্যাক্টিভ হবে। তার জন্য আমাদের এই সমস্ত টার্মিনোলজিগুলো জেনে রাখা দরকার। তো এবার আমরা কোন সমস্ত যৌগকে সিমেট্রিক বলতে পারবো। তো প্রতিটা যৌগের কিছু সিমেট্রি এলিমেন্ট থাকে, সেটা এখানে আমি বলছি না সিমেট্রি এলিমেন্ট কি কি সেটা আমি বলবো, কিন্তু সিমেট্রি এলিমেন্টের ডেফিনিশন কি, কিভাবে আমরা সিমেট্রি এলিমেন্টকে তার যে প্রপার্টিস কি হয় সেগুলো আমি এখানে ডিটেলসে ডিসকাস করবো না, কিন্তু সিমেট্রি এলিমেন্ট কি কি থাকতে পারে কোনো একটা জৈব যৌগের ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, এবং তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কোন যৌগটা প্রতিসম কোন যৌগটা অপ্রতিসম। তো প্রতিসম যৌগের ক্ষেত্রে কি হবে, প্রতিসাম্য তল, এগুলো সবই সিমেট্রি এলিমেন্ট আমি লিখছি। প্রতিসাম্য তল, প্রতিসাম্য বিন্দু, তো যদি ইংরেজিটা আমি লিখে নিই প্লেন অফ সিমেট্রি, এটাকে পয়েন্ট অফ আর alternating axis of symmetry, alternative। তো কোন একটা যৌগের মধ্যে যদি প্লেন অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, এই যে কোনো সিমেট্রিক কোনো একটা বর্তমান থাকে, তাহলে আমি সেই সমস্ত যৌগকে প্রতিসম যৌগ বলতে পারবো। আর এই তিনটে সিমেট্রির কোনোটাই যদি কোনো একটা যৌগতে বর্তমান না থাকে তাকে আমরা কি বলবো, অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক যৌগ। এখন প্রতিসম যৌগ মানেই হচ্ছে আলো কি হবে, নিষ্ক্রিয়। আর অপ্রতিসম যৌগ মানেই হচ্ছে আলো
আমরা কি দেখতে পেলাম, প্রতিসম যৌগ হলে সেটা আলোক নিষ্ক্রিয় হবে বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, আর অপ্রতিসম যৌগ হলে সেটা আলোক সক্রিয় হবে বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে। আর প্রতিসম যৌগ হতে গেলে কি হবে, এই প্লেন অফ সিমেট্রি, পয়েন্ট অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, এটার কোনোটায় মানে এই তিনটের মধ্যে যেখানে একটা বর্তমান থাকলে সেটাকে আমরা প্রতিসম যৌগের মধ্যে বলতে পারবো। আর এই তিনটে সিমেট্রি কোনোটা যদি না থাকে তখন তাহলে আমরা সেটাকে কি বলবো, অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম যৌগ। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো যে এই প্রতিসম তল বা প্লেন অফ সিমেট্রি কি, আর প্রতিসম বিন্দু বা পয়েন্ট অফ সিমেট্রি কি। আমি যদি একটা যৌগ, প্রথমে আমি আলোচনা করছি প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল। আমি একটা যৌগ নিয়ে নিয়েছি। তো এই যৌগটার মধ্যে দিয়ে আমি দেখবো যে এটার মধ্যে কোনো আমার প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি আছে কিনা। তাহলে দেখো, আমি এখান দিয়ে যদি একটা কোনো প্লেন কল্পনা করি, এই প্লেনটা কি করবে, এই পুরো মলিকিউলটাকে তোমরা দেখতে পাচ্ছ যৌগটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে। এখন এই প্লেনটার যদি এই পাশটাকে যদি আমি একটা পার্ট ধরি, তাহলে এই পার্টটা কি হবে, অপর পার্টটা তখন দেখতে হবে যে এইটার দর্পণ প্রতিবিম্ব হবে এই পার্টটা। তাহলে যে অংশ দিয়ে আমরা যদি কোনো একটা মলিকিউলকে ভাগ করি, যদি একটা প্লেন কল্পনা করতে পারি, যে প্লেনটা কি করবে, এই পুরো মলিকিউলটাকে বা যৌগটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেবে, এবং যেটা কি হবে, একটা পার্ট হবে, অন্য পার্টটা দর্পণ প্রতিবিম্ব। তো সেই যে প্লেনটা আমরা কল্পনা করছি, যেটার সাহায্যে আমরা এই ঘটনাটা ঘটাতে পারছি কোনো একটা যৌগের ক্ষেত্রে, সেই প্লেনটাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল। তো এই মলিকিউলের ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে এই যে প্লেনটা, যদি আমরা প্লেন ভেবে নিই, তো এই প্লেনটা হবে প্লেন অফ সিমেট্রি এই মলিকিউলটার জন্য। এটাকে আমরা সিগমা দিয়ে লিখি, এই প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তলকে আমরা চিহ্নিত করি সিগমা এইটা দিয়ে ইউজ করে। তো এবার যদি আমি চলে যাই পয়েন্ট অফ সিমেট্রি। পয়েন্ট অফ সিমেট্রি বা প্রতিসাম্য বিন্দু। আমি এখানে শুধু ইংরেজিগুলো লিখছি, তোমরা বাংলাগুলো দেখে নিতে পারে, বইয়ে পেয়ে যাবে। তো আমি বাংলাটার সঙ্গে সঙ্গে বলেও দিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রতিসাম্য বিন্দু। তো এখানেও ধরুন আমি একটা মলিকিউল নিয়ে নিচ্ছি, একটা মলিকিউল নিয়ে নিয়েছি, এগুলো সব সিঙ্গেল বন্ড কার্বনের মধ্যে। তো আমি যদি এই মলিকিউলটা নিয়ে নিই, তাহলে তোমরা দেখতে পাবে, যদি আমি এখানে একটা সেন্টার কল্পনা করে নিই বা বিন্দু যদি আমি একটা ভেবে নিই, তাহলে এই বিন্দু থেকে যদি আমি এই বরাবর যাই, তাহলে কি দেখতে পাবো একটা C6H5 রয়েছে। এখন এদিকে যতটা গেছি, এই বিন্দুর অপর প্রান্তে যদি আমি সেম দূরত্ব যাই, তাহলে আমি কি দেখতে পাবো, এখানে একটা C6H5 রয়েছে। তাহলে এই বিন্দুর এবারে এই ডিস্টেন্স গিয়ে আমি যে মূল
যে অংশটা পাচ্ছি এই মলিকিউলের, সেই বিন্দুর অপর প্রান্তে যদি আমি সেই দূরত্ব যাই তাহলে আমি সেই একই পার্টটা পেয়ে যাচ্ছি এই যৌগের ক্ষেত্রে। আর যদি আমি এই অ্যাসিড পার্টটা ধরে নিই তাহলে এই বিন্দু থেকে আমি এই দূরত্ব যদি আমি অপর দিকে যাই তাহলে যদি অপর দিকে আসি সেখানেও কি দেখব একটা সিওএইচই রয়েছে। এদিকে যেটা সিওএইচ ছিল এই বিন্দু থেকে যে দূরত্ব ছিল, অপর প্রান্তে যদি আমি সেই দূরত্ব যাই, সেই বিন্দু থেকে সেই দূরত্ব যদি আমি অপর প্রান্তে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি কি একই আমি গ্রুপ পাচ্ছি। এখন যদি আমি এই হাইড্রোজেনটা ধরি, তো এই হাইড্রোজেনটা যদি আমি এখান থেকে ডট ডট দিই তাহলে এই দূরত্ব যদি আমি এদিকেও আসি তাহলে আমি কি দেখতে পাবো এদিকেও আমি হাইড্রোজেন পাচ্ছি। সিমিলারলি এই দুটো হাইড্রোজেনও যদি আমি এখানে ডট ডট দিই তাহলে আমরা দেখবো যে এই বিন্দু থেকে আমি দুদিকেই যদি সমপরিমাণ দূরত্ব যাই তাহলে আমি একই গ্রুপ বা একই পরমাণু পেয়ে যাচ্ছি। তাহলে কি এই যৌগের ক্ষেত্রে আমার এমন একটা সেন্টার আছে, সেই সেন্টার থেকে আমি যদি যেদিকেই যাই তাহলে আমি কি দেখতে পাবো যে সমপরিমাণ দূরত্ব যদি আমি যে কোনো দিকে যাই তাহলে আমি একই গ্রুপ বা একই পরমাণু পেয়ে যাচ্ছি। তাহলে এই যৌগের ক্ষেত্রে একটা সেন্টার অফ সিমেট্রি আছে। এখন এই সেন্টার অফ সিমেট্রিটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এটাকে আমরা চিহ্নিত করি আই দিয়ে। তাহলে বুঝতে পারলে যে এই সেন্টার অফ সিমেট্রিটাকে বা প্রতিসম বিন্দুটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করে নিতে পারলাম বা দেখে নিতে পারলাম যে কোনো যৌগের ক্ষেত্রে প্রতিসম বিন্দু আছে কি না। তাহলে প্রতিসম বিন্দুকে আমরা কি আই দিয়ে ডিনোট করি, আর আগেই আমি বললাম প্রতিসম তলকে আমরা সিগমা চিহ্ন দিয়ে ডিনোট করি। আমরা বলছি এই সিমেট্রি যে এলিমেন্টগুলো বা এই সিমেট্রি এলিমেন্টগুলোর যদি কোনোটা বর্তমান থাকে কোনো একটা যৌগের মধ্যে তাহলে সেটা কি হয়ে যাবে? সিমেট্রিক হয়ে যাবে। আর সিমেট্রিক মানে কি আলোক নিষ্ক্রিয়। তাহলে তোমরা দেখে নিতে পারবে যদি আই থাকে বা সিগমা থাকে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে যে এটা আলোক নিষ্ক্রিয় যৌগ। আর আলোক নিষ্ক্রিয় যৌগ থাকে মানে কি অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে না, তার মানে কি অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে না। তো সেটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। এবার আমি যেটা চলে যাব সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু। তো অপ্রতিসম কার্বন পরমাণু কি? আমরা জানি যে কার্বনের কটা যোজ্যতা আছে? কার্বনের যোজ্যতা আছে 4টি। এখন এই 4টে হাত বা 4টে যোজ্যতা যদি আমি 4টে আলাদা আলাদা গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করে দিই, সেই 4টে গ্রুপ কি কি? এ বি সি টি। তারা কিন্তু পরস্পরের সঙ্গে একই নয়, তারা আলাদা। তাহলে যদি 4টে গ্রুপ আলাদা হয় তাহলে কি হবে? আমরা যে কার্বন সেন্টারটা পাবো সেটা কি হয়ে যাবে? অপ্রতিসম। বা আমরা ইংরেজিতে কি বলতে পারি? কাইরাল। তাহলে একটা কার্বন পরমাণু রয়েছে বা কোনো একটা যৌগে কার্বন সেন্টার রয়েছে, তার যদি 4টে হাত আলাদা আলাদা গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করা থাকে তখন আমরা সেই কার্বন সেন্টারটাকে কি বলবো? কাইরাল সেন্টার। তাহলে আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও আমি এরকম একটা যৌগ নিয়ে নিয়েছি। এবার এই যৌগের এখানে এটা আমি একটা মনের মতো নিচ্ছি। এখানে ফ্লোরিন নিয়ে নিলাম, এখানে ক্লোরিন নিয়ে নিলাম, এখানে আয়োডিন নিয়ে নিলাম, এখানে কি করে দিলাম? 3টেই হাইড্রোজেন নিয়ে নিলাম। তাহলে এই একটা আমাদের যৌগ আছে। এখানে কার্বনের যোজ্যতা দেখে নিই 1 2 3 4 ম্যাচ করছে। এখানে কার্বন 1 আর 3 4 এটা ম্যাচ করে গেছে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে দেখো একটা হাত ফ্লোরিন দিয়ে প্রতিস্থাপন করা আছে, আর একটা হাত ক্লোরিন দিয়ে, আর একটা হাত আয়োডিন দিয়ে, আর একটা হাত কি দিয়ে?
কার্বন দিয়ে। তাহলে কার্বনের যে 4টে হাত তার সঙ্গে যে পরমাণুগুলো যুক্ত আছে 4টে হাতে তারা পরস্পর আলাদা। তাহলে এই কার্বনটাকে আমরা বলবো অপ্রতিসম বা কাইরাল কার্বন। আর এই কার্বনটার ক্ষেত্রে দেখো একটা হাত কার্বনের সঙ্গে যুক্ত আছে কিন্তু বাকি 3টে হাত একই পরমাণু সেটা হাইড্রোজেন দিয়ে যুক্ত আছে, তাহলে এটা কিন্তু কাইরাল কার্বন নয়। তাহলে বুঝতে পারলে তোমরা যে কিভাবে আমি কাইরাল কার্বন পেতে পারি। তাহলে কার্বনের যে 4টে হাত থাকবে সেটা যখন 4টে আলাদা আলাদা যৌগ সরি 4টে আলাদা আলাদা গ্রুপ বা 4টে আলাদা আলাদা এই যে পরমাণু দ্বারা প্রতিস্থাপন করা থাকবে তখন সেই কার্বন সেন্টারটাকে আমরা বলবো কাইরাল সেন্টার বা অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। তাহলে এবার কোন একটা যৌগে এখন কোন একটা যৌগ যদি আমি নিয়ে নিই, যদি আমি সেই ওই যৌগটাই আবার লিখি তাহলে CHFCl। এখন এখানে যদি কার্বনটা কি কাইরাল কার্বন, কারণ 4টে হাত আলাদা যোগ করা যায়, তাহলে আমি এটাকে স্টার দিই। কাইরাল কার্বনকে তোমরা স্টার দিয়ে ডিনোট করতে পারো। তাহলে এই কার্বনটা যেহেতু কাইরাল তাহলে কি হবে, পুরো যে মলিকিউলটা এটা যেহেতু কাইরাল অপ্রতিসম কার্বন সেন্টার, সেই জন্য কি হবে এই পুরো মলিকিউলটা কি হয়ে যাবে কাইরাল বা অপ্রতিসম। তার মানে কি এই পুরো মলিকিউলটা যদি আমার কাইরাল হয়ে যায় বা অপ্রতিসম হয়ে যায়, আমি কি বলেছি অপ্রতিসম যৌগ মানে কি হবে, তারা আলোক সক্রিয় হবে, তার মানে তারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে আমি এর আরেকটা এনানসিওমার পেয়ে যাব। তাহলে আরেকটা এনানসিওমার যদি আমি লিখে দিই সেটা হবে তাহলে এর আরেকটা এনানসিওমার হবে এটা, যেখানে তোমরা দেখতে পারবে যে এরা দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধ যুক্ত আছে আর এরা একে অপরের উপর সুপার ইম্পসিবল নয়। তাহলে যদি একটা কোনো যৌগের কার্বন সেন্টার যদি কাইরাল হয় তাহলে সেই পুরো যৌগটাই কাইরাল হয়ে যাবে, এবং কাইরাল মানে কি অপ্রতিসম, অপ্রতিসম হলে তারা অপটিক্যাল আইসোমেরিজম শো করবে। তাহলে এই যৌগটা অপটিক্যাল আইসোমেরিজম শো করবে। যদি আমি আরেকটা যৌগ নিয়ে নিই CHCl3, এটা অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না বা এটা কাইরাল কার্বন নয়, এই কার্বনটা কাইরাল নয় কারণ এখানে 3টে হাত একই পরমাণু সেটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করা আছে, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নয়। এখন কোনো যৌগে একের অধিক কাইরাল কার্বন থাকতে পারে কিন্তু সেই পুরো ওভারঅল মলিকিউলটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ নাও হতে পারে। তার মানে আমি কি বলতে চাইছি, যখন একটাই কাইরাল কার্বন থাকবে তখন সব ক্ষেত্রে সেটা আলোক সক্রিয় হবে, কিন্তু একের অধিক যদি কোনো কাইরাল কার্বন বিশিষ্ট যদি কোনো যৌগ থাকে যেখানে কাইরাল কার্বন সংখ্যা একের অধিক হবে, সেক্ষেত্রে সেই যৌগটা আলোক সক্রিয় হতে পারে বা আলোক নিষ্ক্রিয় হতে পারে। সেরকম যদি আমি একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে এখানে যে আমি মলিকিউলটা নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে কার্বন সেন্টারটা এটা কাইরাল কার্বন। কেন কাইরাল কার্বন তোমরা দেখে নিতে পারো, এটাও কাইরাল কার্বন। তো যেহেতু দুটো কার্বন সেন্টার কাইরাল আছে, তো কি হবে এই মলিকিউলটা কি হবে অপটিক্যালি
ইনঅ্যাক্টিভ হবে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখে নিতে হবে যে এই পুরো মলিকিউলটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি আছে কিনা। তো এই মলিকিউলটার ক্ষেত্রে আমরা কোনো সেন্টার অফ সিমেট্রি বা প্লেন অফ সিমেট্রি পাবো না। এখন যদি এইটা নিয়ে নিলাম, এই মলিকিউলটাকে আমি একটু ঘুরিয়ে এইভাবে লিখলাম। এখানে এই দুটো গ্রুপ দুদিকে ছিল, এখানে এই দুটো গ্রুপ একই দিকে আছে। তো এখানে দুটো কাইরাল কার্বন আছে আর এই মলিকিউলটার কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি নেই। তাহলে কি হবে, এই মলিকিউলটা আলোক সক্রিয় হবে এবং এটা আরেকটা এনহান্সিয়ামার দেখাবে। কিন্তু এই মলিকিউলের ক্ষেত্রে দেখো এই দুটো কার্বন কাইরাল কার্বন, কিন্তু এখান দিয়ে আমার একটা সিগমা রয়েছে বা প্লেন অফ সিমেট্রি রয়েছে। তাহলে এই মলিকিউলটা ওভারঅল কি হয়ে যাবে, আলোক নিষ্ক্রিয়। এর দুটো কাইরাল সেন্টার আছে, কাইরাল কার্বন সেন্টার আছে যারা অপ্রতিসম, কিন্তু ওভারঅল মলিকিউলটা যেহেতু একটা সেন্টার অফ প্লেন অফ সিমেট্রি রয়েছে, তাহলে এই মলিকিউলটা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর এ কোনো এনহান্সিয়ামার দেখাবে না। তাহলে এই মলিকিউলে যেটা আমি দেখালাম মাত্র, এটা এনহান্সিয়ামার দেখাবে, এটা দেখাবে না। তাহলে যখন কোনো যৌগে একের অধিক কাইরাল কার্বন সেন্টার রয়েছে কিন্তু ওভারঅল যে যৌগটা রয়েছে সেটা আলোক নিষ্ক্রিয়, তখন সেই সমস্ত যৌগগুলোকে আমরা কি যৌগ বলতে পারি, মেসো কম্পাউন্ড বা যে যৌগগুলো সেগুলো হচ্ছে মেসো যৌগ। তাহলে এই যে কম্পাউন্ডটা, এর দুটো কাইরাল কার্বন সেন্টার আছে কিন্তু ওভারঅল কম্পাউন্ডটা আলোক নিষ্ক্রিয়, তাহলে এটা একটা মেসো কম্পাউন্ডের উদাহরণ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কোনো যৌগে যদি কাইরাল কার্বন থাকে তার মানে যে সেই যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে এরকম কোনো কথা নেই। তার জন্য কি হতে হবে, আমাকে প্রথম ক্রাইটেরিয়া কি হতে হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য দেখতে হবে যে তার মধ্যে কোনো সিমেট্রি এলিমেন্ট যেন না থাকে, তাহলেই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তার সঙ্গে সঙ্গে কাইরাল কার্বন তো থাকতেই হবে, কিন্তু কাইরাল কার্বন থাকার মানেই যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে সেটা কিন্তু নয়। তো এরকম একটা কোশ্চেন আসতেই পারে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেখাও যে অপটিক্যালি অ্যাক্টিভ যে কার্বন সেটা থাকা মানেই যে সেটা আলোক সক্রিয় দেখাবে সেটা যে নয়, তার একটা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তার ক্ষেত্রে তোমরা বলতে পারো যে এই দুটো কাইরাল কার্বনওয়ালা যে মেসো কম্পাউন্ডে দেখালাম সেটা এঁকে দেখিয়ে দেবে যে এই কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো কাইরাল কার্বন রয়েছে কিন্তু যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে তাই ওভারঅল মলিকিউলটা কিন্তু আলোক নিষ্ক্রিয়। এটা একটা উদাহরণ যেখানে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও বা অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও পুরো মলিকিউলটা কি আলোক নিষ্ক্রিয়। তাহলে কি যে কাইরাল কার্বন থাকা মানেই যে সেটা আলোক সক্রিয় হবে এরকম কোনো ব্যাপার নেই। তার জন্য তোমাকে সিমেট্রি এলিমেন্টগুলো দেখে নিতে হবে। এখন আমি এই ভিডিওটা যে অপটিক্যাল আইসোমেরিজম সেটা শেষ করব। তার আগে একটা জিনিস বলে নিতে চাই যে কোনো একটা যৌগের ক্ষেত্রে কাইরাল কার্বনের সংখ্যা দেখে তোমরা কীভাবে বলতে পারবে যে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাবো আর কতগুলো মেসো আইসোমার পাবো। তার জন্য একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমি তোমাদের সঙ্গে এখানে তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো। তো সেই সূত্রতে তুমি যখন কিছু অপটিক্যালি যে কাইরাল কার্বনের সংখ্যা তুমি যখন ক্যালকুলেট করতে পারবে সেগুলো বসিয়ে দেখবে তুমি সহজেই ক্যালকুলেট করে নিতে পারছো যে কোনো একটা যৌগ যদি তোমাকে দেওয়া থাকে যার কাইরাল কার্বন রয়েছে তো সেই যৌগের ক্ষেত্রে কতগুলো আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে আর কতগুলো আইসোমার মেসো কম্পাউন্ড হবে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো তার জন্য যে সূত্রগুলো আছে সেগুলো আমি এখন একটা একটা করে লিখবো আর তোমাদেরকে একটা উদাহরণ নিয়ে সেগুলো দেখিয়ে দেবো। তাহলে আমরা দেখে নিই যে কোনো যৌগে অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে কোনো যৌগের মধ্যে কতগুলো
অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার রয়েছে আর কতগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো আইসোমার রয়েছে সেগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো প্রথম যেটা আমি লিখে নিয়েছি অণুর প্রকৃতি বা যৌগের প্রকৃতি, সেটা হচ্ছে যদি n নাম্বার অফ অপ্রতিসম কার্বন পরমাণু থাকে এবং যাদেরকে সমান দুটি অংশে ভাগ করা যাবে না, এবং সেই যে সমান দুটি অংশ হবে তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, তাহলে এরকম যদি আমরা কোনো যৌগ দেখতে পাই যেখানে n নাম্বার অফ কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণু থাকবে এবং যৌগটাকে আমরা কোনো সিমেট্রি বা প্লেন অফ সিমেট্রি লাগিয়ে আমরা সেটাকে সমান দুভাগে ভাগ করতে পারবো না, এরকম যদি আমাদের কাছে কোনো যৌগ থাকে তাহলে তার ক্ষেত্রে আমি যদি অ্যাক্টিভ লিখি, অ্যাক্টিভ আইসোমার সংখ্যা আর ইনঅ্যাক্টিভ বা যেটা হবে মেসো, তো এরকম আইসোমারের সংখ্যা আমার কতগুলো হবে, অ্যাক্টিভ কতগুলো হবে, যে 2n। এখন আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই, আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি যেখানে এই কার্বন সেন্টারটা কাইরাল, এই কার্বন সেন্টারটা কাইরাল এবং এদের মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি বর্তমান নেই, তাহলে এই যে যৌগটা পেয়েছি এই যৌগটাকে আমি এই শ্রেণীতে ফেলতে পারি। তাহলে এখানে আমার কতগুলো কার্বন যেগুলো অপ্রতিসম রয়েছে সেগুলো হচ্ছে দুটো, তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু হবে 2, তাহলে 2 সমান, তাহলে 4খানা আমি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাবো এই যৌগটা, আর মেসো কতগুলো পাবো 0। তার মানে এইরকম যৌগ যেখানে শুধু অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা রয়েছে এবং তাদেরকে কোনো সমান দুভাবে ভাগ করা যায় না, সেই সমস্ত যৌগের ক্ষেত্রে আমি শুধু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বা আইসোমার পাবো এবং তার সূত্রটা কি 2n, এখানে n হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে এই যৌগের ক্ষেত্রে আমি পেয়ে গেলাম যে মোট 4টে আমার অপটিক্যালি অ্যাক্টিভ এনানসিওমার আইসোমার হবে, যেগুলোকে আমরা বলতে পারি যে এনানসিওমার, যে 4খানায় আমরা এনানসিওমার পাবো এই যৌগটা থেকে। এবং দ্বিতীয় যে অণুর প্রকৃতি যেটা আমরা দেখে নিই, দ্বিতীয় যে অণুর প্রকৃতি যেটা আমি তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, n সংখ্যক কাইরাল কার্বন থাকবে বা অপ্রতিসম কার্বন থাকবে এবং সেই nটা হবে এখানে জোড় সংখ্যা, মানে যে কাইরাল কার্বনগুলো থাকবে তার সংখ্যা হবে জোড় সংখ্যা হবে, আর মলিকিউলটাকে আমি প্লেন অফ সিমেট্রি দিয়ে সমান দুভাগে বিভক্ত করে দিতে পারি, তাহলে কি একটা আমি সিগমা থাকবে সেই মলিকিউলটার মধ্যে। তাহলে এইরকম যদি আমি যৌগ পাই তাহলে তার ক্ষেত্রে আমি কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাবো, তার সূত্র হচ্ছে 2n-1। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আমি পেয়ে যাবো 2n-1 সংখ্যক আইসোমার, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কতগুলো পেয়ে যাব, সেগুলো হচ্ছে 2n-2/2। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আমি কতগুলো পেয়ে যাচ্ছি 2n-1 সংখ্যক, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পেয়ে যাচ্ছে আমার কত 2n-2/2। তাহলে এবার একটা উদাহরণ নিয়ে নিই, যদি আমি উদাহরণ নিই, যে উদাহরণটা আমি একটু আগেই দেখানো সেটা যদি আমি নিয়ে নিই, এই উদাহরণ আমি নিয়েছি, এখানে এই কার্বনটা কাইরাল, এই কার্বনটা কাইরাল, এখানে একটা প্লেন অফ সিমেট্রিও রয়েছে যেটা এই মলিকিউলটাকে সমান দুভাবে ভাগ করে দিচ্ছে। তাহলে এই যে যৌগটা আমি একে এই অণুর প্রকৃতির এই যে একটা পার্ট আমি এখানে লিখেছি তার মধ্যে আমি ফেলতে পারি। তাহলে এই যৌগের ক্ষেত্রে আমি দেখে নিই যে অপটিক্যালি অ্যাক্টিভ কতগুলো হবে, তাহলে এখানে n কত, n এখানে 1 2 সেটা জোড় সংখ্যা, তাহলে এখানে n ইকুয়াল টু জোড় যেটা আমি পেয়ে গেছি, তাহলে এখানে আমি n কত বসাবো, এখানে 2, তাহলে 2n-2 মানে হচ্ছে 2n-1 = 2। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কতগুলো পেয়ে যাবো, দুটো,
আর মেসো কম্পাউন্ড কতগুলো পেয়ে যাবো 2 টু দি পাওয়ার n মানে 2 2 মাইনাস 2 বাই 2, এটা যদি আমি করি তাহলে এটা পেয়ে যাবো আমি একটা। তাহলে যে সমস্ত যৌগের ক্ষেত্রে অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা জোড় সংখ্যায় থাকবে এবং তাদেরকে আমি একটা প্লেন অফ সিমেট্রি দেখতে পাবো সেই মলিকিউলগুলোর মধ্যে, তাহলে সেই সমস্ত মৌলের ক্ষেত্রে আমি যে সূত্রটা লাগাবো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা কিনা আমাকে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা বলবে। আর 2 টু দি পাওয়ার n মাইনাস 2 বাই 2 যদি আমি ইউজ করি তাহলে আমি মেসো আইসোমারের সংখ্যা পাবো। তো এই মলিকিউলটার ক্ষেত্রে আমি পেয়ে গেলাম যে দুখানা হবে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার বা এনানসিওমার, আর একখানা হবে মেসো আইসোমার। লাস্ট আরেকটা পার্ট আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে এনটা প্রথমে ছিল জোড়, এবার যদি এটা বিজোড় সংখ্যা হয় এন, অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয় এবং তাদেরকে যদি আমি একটা প্লেন অফ সিমেট্রি দিয়ে সমান দুভাবে ভাগ করে দিতে পারি, তো সেই সমস্ত যৌগের ক্ষেত্রে আমি কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাবো আর কতগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার পাবো। তো এখানে আমি সূত্রটা প্রথমে লিখে নিই, অপটিক্যালি অ্যাক্টিভ পাবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কতগুলো পাবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পাবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ পেয়ে যাবো আমি এতগুলো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পেয়ে যাবো আমি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। তাহলে আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই, আমি যদি এই উদাহরণটা নিই, তো এই আমি একটা যৌগ নিয়ে নিয়েছি, এখানে আমার কাইরাল কার্বন কতগুলো আছে, একটা দুটো তিনটে, তাহলে কি আমার বিজোড় সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে। কিন্তু আমি এখান থেকে যেটা প্লেন কল্পনা করি তাহলে কি হবে, এই প্লেনটা আমার যৌগটাকে সমান দুভাবে ভাগ করে দিচ্ছে, তাহলে একটা সিগমাও রয়েছে। তাহলে এই আমি যৌগের ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি অপটিক্যালি অ্যাক্টিভ আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার পাওয়ার জন্য। তাহলে এখানে n কতগুলো আছে, এখানে n আছে 3, তাহলে অ্যাক্টিভ কতগুলো হবে, যদি আমি এখানে লিখি অ্যাক্টিভ হবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই 2 মানে 1, তাহলে 4 বিয়োগ 2 দুটো তাহলে আমার হয়ে যাবে অপটিক্যালি অ্যাক্টিভ। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কতগুলো হবে, 3 মাইনাস 1, এখানে n ইকুয়াল টু 3, তো 3 মাইনাস 1 মানে 2, 2 বাই 2 মানে 1, দুটো। তাহলে এই যৌগের ক্ষেত্রে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার হচ্ছে দুটো, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হচ্ছে দুটো। তাহলে কোন একটা যৌগের ক্ষেত্রে কাইরাল কার্বন সেন্টারের সংখ্যা নির্ণয় করে তার মাধ্যমে আমরা বলে দিতে পারি যে সেই যৌগটা কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার দেখাতে পারে বা আলোক সক্রিয় আইসোমার দেখাবে, আর কতগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো আইসোমার দেখাবে। তো সেগুলো আমরা জেনে নিতে পারলাম। তো এই বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে চাই। তো আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে ত্রিমাত্রিক সমবায়বতা কী আর ত্রিমাত্রিক সমবায়বতার একটা অংশ যেটা হচ্ছে আলোকীয় সমবায়বতা বা অপটিক্যাল আইসোমেরিজম, সেটা তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা, আর এটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা বলতে চাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে ফিডব্যাক দাও, যেটা আমাদেরকে ভবিষ্যতে আরও ভালো ভিডিও করতে সহায়তা করবে, এবং এরা তোমাদের কমেন্ট দেখে আমাদের আরও ভালো লাগবে যে হ্যাঁ আমরা যেটা চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে, সেটা আমরা যতটা পারছি চেষ্টা করছি। সেটা তোমাদের দিক থেকে যখন আমরা ফিডব্যাক পাবো সেটা আমাদেরও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো এই বলে আজকে আমি ভিডিও এখানে আবার শেষ করতে চাই।
আর একটা কথা বলে রাখতে চাই যে আমাদের এই চ্যানেলে আরও অনেক সাবজেক্টের উপর, বিভিন্ন ধরনের সাবজেক্টের উপর পড়ানো হচ্ছে। তোমরা যদি চাও সেই ভিডিওগুলো দেখতে পারো, সেখানে অভিজ্ঞ শিক্ষিকারা পড়াচ্ছেন। তো আশা করবো সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো জুনিয়র বা ভাই বোন থাকে যারা ক্লাস 8 থেকে ক্লাস 12-এর মধ্যে পড়াশোনা করছে, তাদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। আশা করি তারা সকলে উপকৃত হবে। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি।